দর্শক আমন্ত্রণ যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন 24 ঘন্টায় প্রেজেন্টেড বাই হাতিল। আজ আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। দর্শক, আজকে আমরা আলোচনার বিষয়টি নির্ধারণ করেছি দপ্তর বন্টন এবং এগিয়ে যাওয়ার প্রথম ধাপ, এবং সেই আলোচনায় আমাদের সাথে যুক্ত রয়েছেন, আমাদের সাথে একদম প্রথম আলোচক হিসেবে যিনি যুক্ত রয়েছেন AKM আব্দুল আউয়াল মজুমদার, সাবেক সচিব, মুক্তিযোদ্ধা, লেখক ও গবেষক। স্বাগত আপনাকে 24 ঘন্টার আয়োজনে। দর্শক, একই সাথে আমাদের সাথে রয়েছেন সাইদ ফেরদৌস, PhD, অধ্যাপক, নৃবিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। স্বাগত আপনাকেও স্যার। এবং দর্শক, আমাদের সাথে অনলাইনে সংযুক্ত থাকবেন বদিউল আলম মজুমদার, সম্পাদক, সুশাসনের জন্য নাগরিক, সুজন। আপনাদের সবাইকে আমাদের এই 24 ঘন্টার আয়োজনে আমন্ত্রণ জানাচ্ছি। এবং আমি আজকে যেই কার্যক্রম চলছে, অর্থাৎ আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম দিন আজকে অতিবাহিত হলো গতকাল শপথ নেওয়ার পরে, এবং আজকে বেশ কিছু কার্যক্রম তারা পালন করেছে এবং নানা আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে আজ তারা দিনটি পালন করেছে। আমি যদি আপনাদের জন্য একটু রিমার্ক করে দেই, সেটি হচ্ছে যে আজকে তারা সবাই মিলে জাতীয় স্মৃতিসৌধ ও শহীদ মিনারে প্রধান উপদেষ্টা সহ বাকি 13 উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন পর্ব ছিল। তারপর পরেই তারা যমুনায় উপদেষ্টা মণ্ডলীর একটি বৈঠক ছিল, এবং তারপরে আমরা গণমাধ্যমে যেটি জানতে পেরেছি যে তারা একটি দায়িত্ব বন্টন বা দপ্তর বন্টনের যে কার্যক্রম সেটি সম্পন্ন করেছেন। এবং তার পরবর্তীতে গণমাধ্যমে দুজন উপদেষ্টা কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সব মন্ত্রণালয়ে ছাত্রদের সম্পৃক্ত করা হবে সেটি নিয়েও তারা আসলে কথা বলেছেন। এবং সবশেষ আজ দিনে আমরা যেটি দেখেছি যে প্রথমবারের মতো একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে গণমাধ্যমে ও বিজ্ঞাপনে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের ছবি ব্যবহার এবং প্রচার নিষিদ্ধ। মূলত আজকে এই কার্যক্রমগুলো আমরা দেখতে পেরেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলী যারা রয়েছে তাদের মাধ্যমে। আমরা যেটি আসলে বলতে চাই যে এই যে দিনটি আসলে কেমন দেখলেন তাদের কার্যক্রমের মধ্য দিয়ে, এবং আমি যদি একদম শেষটা দিয়ে শুরুটা করতে চাই যে গণমাধ্যমে বিজ্ঞাপন এবং প্রচারে ডক্টর ইউনূসের ছবি এবং ব্যবহার এবং প্রচার নিষিদ্ধ, কেমন দেখছেন আব্দুল আউয়াল মজুমদার? আচ্ছা, আপনাকে ধন্যবাদ। এটা আমি অত্যন্ত পজিটিভলি দেখি, এবং আজকের পত্রিকায় কোনো ব্যবসা প্রতিষ্ঠান ওনার ছবি দিয়েছে, এবং সেটা দেখে আমি কিছুটা বিব্রত হয়েছি। এবং আমার তখন মনে হচ্ছিল যে এটা না হলে ভালো হতো, কারণ এতে সাটুকার সৃষ্টি হয় এবং এরা এইসব করে নানা সুবিধা নিতে চায়। তো এই সিদ্ধান্তটা অত্যন্ত ভালো হয়েছে, এবং আমি মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলীকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই যে তারা এরকম একটা ভালো সিদ্ধান্ত নিয়েছেন। এতে চাটুকারেরা আপনার দূরে থাকার একটা সুযোগ তৈরি হবে। তো কাজে এটা আমি মনে করি যে একবারে ফুললি ইতিবাচক। আপনার জায়গা থেকে ইতিবাচক, এবং আপনি বেশ কিছু শব্দ ব্যবহার করে বলেছেন। জনাব সাইদ ফেরদৌস, আমি একটু আপনার কাছে জানতে চাই, আমরা আরেকটি বিষয়ে একটু কথা বলছিলাম যে বিভিন্ন অন্তর্বর্তীকালীন সরকারের সব মন্ত্রণালয়ে ছাত্রদের সম্পৃক্ত করার বিষয়ে একটি কার্যক্রম চলমান রয়েছে বা তারা সেটিকে ভাবছেন। বিষয়টি নিয়ে এই উদ্যোগকে আপনি আসলে কেমনভাবে দেখেন সেটি একটু জানাবেন। একই সাথে আপনি কি মনে করেন এই সিদ্ধান্তের ইতিবাচক দিক কি থাকতে পারে কিংবা নেতিবাচক দিক কি থাকতে পারে? একটা তো হচ্ছে এই ঘটনাটা যখন ঘটলো, এটা একটা এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন, এরকম তো রোজ ঘটে না। হ্যাঁ, একটা বড় গণ আন্দোলন, বাংলাদেশে আমাদের জীবদ্দশায় দেখা সবচাইতে বড় গণ আন্দোলন, এত হত্যা। হ্যাঁ, আমি একটা শিক্ষকদের একটা নেটওয়ার্কের সাথে যুক্ত, বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। আমাদের পক্ষ থেকে আমরা বলেছি যে জুলাই হত্যাকাণ্ড, হ্যাঁ, এত বড় ম্যাসাকার বাংলাদেশে এত অল্প সময়ের মধ্যে কখনো এত রক্তপাত ঘটে নাই। সেইখানে যারা মারা গেছেন তাদের প্রতি আমাদের সশ্রদ্ধ, মানে তাদের প্রতি জাতি তাদের কাছে কৃতজ্ঞ যে তারা গণতন্ত্রের জন্য একটা মুক্ত মানুষের সমাজ প্রতিষ্ঠার জন্য এই প্রাণটা দিয়েছেন। তো এবং এই আন্দোলনে কিন্তু ছাত্র জনতার সম্মিলিত আন্দোলনে ছাত্র নেতৃত্বের একটা বিরাট গুরুত্ব ছিল। যেই কাজটা আমরা এই কথায় কথায় এখন বলছি জেনারেশন জেন জি বলছি কথায় কথায়, জেন জি, কিন্তু আমরা বলছি যে বড়রা যেটা করে নাই, করে দেখাতে পারেনি, এত বছরে করতে পারেনি, তারা বাংলাদেশে সেই একটা গুণগত পরিবর্তনের সম্ভাবনা এবং সুযোগ তৈরি করেছে। তো সেই অর্থে তারা এমনকি প্রধান উপদেষ্টাকে নিয়োগ পাবেন সে ব্যাপারেও তারা তাদের অবস্থানে দৃঢ়ভাবে থেকেছে এবং সেটা তারা নিশ্চিত করেছে। হ্যাঁ, এবং তারা ভাবা যায় যে 25, 26, 23, 24 বছরের বাচ্চারা যে আমাদের বয়সের তুলনায় তো তারা বাচ্চাই, হ্যাঁ, তারা গিয়ে 3 বাহিনী প্রধানের সাথে বৈঠক করেছে, রাষ্ট্রপতির সাথে বৈঠক করেছে, এবং তারা যেটা চেয়েছে সেটা তারা প্রতিষ্ঠিত করতে পেরেছে, যুক্তি দিয়েই নিশ্চয়ই পেরেছে। নিশ্চয়ই। তো এইরকম একটা সিচুয়েশনে এই নেতৃত্ব সরকারের ওয়াচডগ হিসেবে কাজ করবে, বা সরকারের ভেতরে থেকেও
সরকারের কার্যক্রমে সহায়তা করার মধ্যে দিয়ে দুটো জিনিস হবে। আমি কেন এটাকে ইতিবাচক দেখি, একটা হচ্ছে এরাই হবে আগামী দিনের নেতৃত্ব, সেই নেতৃত্ব বিকশিত হওয়ার সুযোগ পাবে। স্টেট ক্রাফট কী জিনিস, অ্যাডমিনিস্ট্রেশন কী জিনিস, প্রশাসন কী জিনিস, সেটা তারা সামনে থেকে দেখার, প্রত্যক্ষ করবার, অংশ নেবার সুযোগ পাবে এবং তার মধ্যে দিয়ে তারা তৈরি হবার সুযোগ পাবে। এটা হচ্ছে একটা ইতিবাচক ঘটনা। আর একটা ইতিবাচক ঘটনা হচ্ছে যে তারা একদম কাছে থেকে আন্দোলনের মানে রাষ্ট্রের অতন্দ্র প্রহরীর মতো করে তারা একভাবে, হ্যাঁ, যে ব্যুরোক্রেসি যদি ভুল করে, হ্যাঁ, বা বয়োজ্যেষ্ঠ নেতৃত্ব যদি ভুল করে বা তাকে যদি তাদের পরামর্শ দেওয়ার থাকে, সেই জায়গাটা তারা এগিয়ে আসতে পারবে। এগুলো হচ্ছে পজিটিভ। আমি একটু যোগ করবো এটার সাথে, আমিও ওনার সাথে একেবারে পুরোটাই একমত যে এটা পজিটিভ। এবং পৃথিবীর উন্নত দেশগুলোতে কিন্তু এটা আছে। যেমন সেখানে আপনার মাসে বেনিফিশিয়ারিদের সাথে একটা মিটিং করে প্রত্যেক প্রতিষ্ঠান, নামটা জাস্ট আগে এন্ট্রি করতে হয়, আপনি কী সিদ্ধান্ত নিচ্ছেন, মানে কি কাজ করতেছেন, গত মাসে কি কাজ করেছেন, তারা প্রশ্ন করার সুযোগ পায়। কাঠগড়ার মতো দাঁড়িয়ে অনেকটা জবাব দেয় যারা অথরিটি, যারা কাজ করে। তো এই জন্যই মানে আমাদের দেশে অনেক ভালো কাজ হয় না বা ফলাফলটা পাওয়া যায় না যে কর্তৃপক্ষ কি করতেছে বা সরকার কি করতেছে, এটা নাগরিকেরা জানতে পারে না। কিন্তু যদি এটা জানতে পারে, জবাবদিহির একটা ব্যবস্থা থাকে, তাইলে এটাতে আপনার একটা পজিটিভ হবে, এতে দুর্নীতি কমবে, এতে জবাবদিহিতা বাড়বে, এতে কাজের গতি বাড়বে এবং সেবা প্রত্যাশীরা মানে ঠিকমতো সেবা পাবে। তো কাজে এটাও আমি মনে করি একেবারেই ইতিবাচক। এবং আমি অবশ্য একটু দ্বিমত করবো, আমি একেবারেই ইতিবাচক পুরোটা বলবো না, কারণ হচ্ছে শঙ্কার ব্যাপার আছে, শঙ্কার ব্যাপার আছে, কারণ এরা তো তরুণ, এরা তো অনভিজ্ঞ। শঙ্কার ব্যাপার হচ্ছে ধরেন আমাদের তো একটা কিছু কালচারাল ব্যারিয়ারও কাজ করে। এই 25-26 বছরের ছেলে মন্ত্রী হয়েছে, ধরেন মন্ত্রী সমমর্যাদায় উপদেষ্টা চেয়ারে বসেছে, এখন তার কাছে বয়স্ক সেক্রেটারি এসে তার কাছে ফাইল রাখবে, হ্যাঁ, হায়ারার্কির যে পজিশন, তাতে সেক্রেটারির মাথার উপরে বসে থাকবার কথা উপদেষ্টার। তো সেইগুলো তো কালচারাল ব্যারিয়ার হিসেবে কাজ করতে পারে, বাধা হিসেবে কাজ করতে পারে, কিন্তু আমরা জাতি হিসেবে নিশ্চয়ই এগুলো শিখবো। এখন একটা বড় নানা কিছু শিখবার সময় আমাদের, তো আমরা আশা করি যে এটা পজিটিভ হবে। কিন্তু শঙ্কার দিক আছে যে তা তো আছে সবকিছু। ধরা যাক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় পেয়েছেন হচ্ছে নাহিদ, এখন নাহিদের কি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা হবার মতো আমি যদি ভাবি, তার শক্তি হচ্ছে সেটাই। যেমন জনপ্রতিনিধি সেক্রেটারি অনেক পড়াশোনা করা, পাশ করে আসা, আর একজন মন্ত্রী যখন উঠে আসেন গ্রাসরুট থেকে অনেক সময় তার হয়তো সেই একাডেমিক যোগ্যতা থাকে না, কিন্তু তার শক্তি হচ্ছে তার কনস্টিটিউয়েন্সি, তিনি পিপলের ভোটে এসছেন। তো ঠিক তেমনি এই বাচ্চারা যতই বয়সে দেখতে বাচ্চা হোক, এরা আসলে এদের শক্তিমত্তা হচ্ছে এরা গণ আন্দোলনের মধ্যে দিয়ে এসছে, ফলে সেইখানে আমরা আশা করি যে সবাই এখান থেকে নতুন করে কিছু শিখবে। এই প্রশ্ন আজকে আমি ফেসবুকে দেখলাম অনেকেই করেছেন যে এত অল্প বয়সে আপনার এদেরকে মন্ত্রী করা ঠিক হয়েছে কিনা। তো 1783 সালে উইলিয়াম পিটসকে ব্রিটিশ প্রধানমন্ত্রী করা হলো 24 বছর বয়স ওদের, মাত্র 24, এবং উনি পুরা বিশ্বের সর্বকালের, শুধু ইউকের না, পুরা বিশ্বের সর্বকালের সেরা প্রধানমন্ত্রীদের একজন। আচ্ছা, এখন আপনার অস্ট্রিয়ার যে প্রধানমন্ত্রী তার বয়স 31 বছর, উনি যখন শুরু করেন 20 সালে। পোল্যান্ডের এখন তিনি যখন শুরু করেন তার বয়স 32 বছর। তবে হ্যাঁ, উনি যেটা বলছেন আমি একমত যে ওখানকার সংস্কৃতি আর আমাদের সংস্কৃতি আলাদা, কাজেই এখানে কিছুটা ঝুঁকি থাকবে, কিছুটা আশঙ্কা থাকবে, তবুও আমরা প্রত্যাশা করব যে তারা ভালো করবে। কিন্তু আমি জনাব সাইদ ফেরদৌসের একটা কথা একটু বলতে চাই, জাতিগতভাবে হয়তো আমাদের শেখার অনেক কিছু জায়গা আছে, সেটি হয়তো ক্রমান্বয়ে সেই জায়গাটি আমাদের হয়তো এখন শুরু হয়েছে, সেটা আমরা নানাভাবে শিখবো। আমরা একটু ডক্টর বদিউল আলম মজুমদার আপনার কাছে যেতে চাই। আপনি জানেন যে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর গতকালই আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে এবং আজ সেই সরকারের উপদেষ্টাদের মাঝে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব বন্টন করা হয়েছে। আমার যে প্রশ্ন সেটি হচ্ছে যে কেমন হলো এই সরকার ব্যবস্থা, যাদের মধ্যে মন্ত্রণালয়গুলো দপ্তরগুলো বন্টন করা হলো, সেই বন্টন সম্পর্কে আপনার পর্যবেক্ষণ কি এবং কেমন হয়েছে মূলত দায়িত্ব বন্টনটি? অনেক ধন্যবাদ। প্রথমত আপনার কথা ভালো বোঝা যায় না এবং আপনার অন্যান্য অতিথিদের কথাও ভালো বোঝা যায় না এবং ওনাদেরকে দেখতেও পাচ্ছি না। আমি জানি না ওনারা আমাকে দেখতে পাচ্ছেন কিনা, কিন্তু আমরা আপনাকে মিস করছি। কথাটা অস্পষ্ট, আপনার কথা অস্পষ্ট এবং ওনাদের কথা অস্পষ্ট।
এখন আপনি যে প্রশ্ন করেছেন কেমন হলো এই এই পরিষদ, এই অন্তর্বর্তীকালীন সরকার, তো এটা বৃক্ষ তো তারা সবে শুরু করেছেন, তো বৃক্ষ তার পরিচয় ফলে আমরা ওই যে তাদের ব্যাপারে কোনো ওই যে তাদের সফলতা ব্যর্থতা কিংবা তারা সফল হবে কি হবেন না তা এখন বলার এখনো সময় আছে। তো এই যেটা ইতিবাচক, এটা একটা সরকার গঠিত হয়েছে, আমাদের একজন বিখ্যাত ব্যক্তিত্ব, আমাদের আন্তর্জাতিক অঙ্গনে উনি ব্যাপকভাবে যে জনপ্রিয় এবং আমাদের সবার গর্ব, তার নেতৃত্বে একটা সরকার গঠিত হয়েছে। তো আমরা তাদেরকে সুযোগ দিতে হবে কাজ করার জন্য, এবং এখনই আমরা তাদেরকে নিরুৎসাহিত করতে চাই না। আমরা আশা করি যে তারা সফল হবে। তো তাদের সফলতা, তাদের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আছে। একটা চ্যালেঞ্জ তো হলো যে জনগণের আকাশচুম্বী আকাঙ্ক্ষা, যে তারা রাষ্ট্র মেরামত করবে, তারা একটা নতুন, ওই যে অনেকেই বলে একটা নতুন স্বাধীনতা, এই নতুন স্বাধীনতার পক্ষে করবে, তারা অনেকগুলো সুদূর প্রসারী সংস্কার করবে, অনেকগুলো পরিবর্তন আনবে, এই যে আমাদের সংবিধান পরিবর্তন করবে, আইন কানুনে পরিবর্তন করবে, এবং অন্যান্য প্রতিষ্ঠানও পরিবর্তন আনবে, রাজনৈতিক দল থেকে শুরু করে আরো অন্যান্য প্রতিষ্ঠান। তো এগুলো চারটিখানি কথা না, এটা একটা বিরাট বিরাট চ্যালেঞ্জ, এবং এটা সময় সাপেক্ষ। আরেকদিকে আরেকটা চ্যালেঞ্জ হলো যে রাজনৈতিক দলগুলো স্বভাবতই তারা ক্ষমতায় যেতে চাইবে, এবং তাদের যে চাপ, যদি যে তারা যদি এমন চাপ দেয় যে এর মধ্যেই কথাবার্তা বলা শুরু হয়েছে যে 3 মাসের মধ্যে নির্বাচন দেওয়া, কিন্তু এই চাপটা যদি প্রবল হয় এবং তাদেরকে যদি দ্রুত নির্বাচন দিতে হয়, তাহলে কিন্তু জন আকাঙ্ক্ষা যেটা সেটা তারা পূরণ করতে পারবে না। আর এই কিন্তু দীর্ঘমেয়াদী বিষয়, দীর্ঘমেয়াদী ভাবে সমাধানের বিষয়। আর আসল যে সকল অগ্রাধিকার হওয়া উচিত সেগুলো হলো যে এই যে আইনশৃঙ্খলা পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণে আনা। আমাদের আইনশৃঙ্খলা আইন তো ভেঙে গিয়েছে। আমরা একজনের সরকার ছিল, একজন পলাতক হওয়ার পরে, বিতাড়িত হওয়ার পরে সবকিছু ভেঙে পড়েছে। সবচেয়ে বড় নাজুক অবস্থা হলো আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বস্তুত আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো ছিল না, এটা ছিল যে ওই যে দলীয় বাহিনী, ব্যক্তির বাহিনী, রাষ্ট্রীয় বাহিনী। এখন এটাকে জোর লাগাতে হবে। আমাদের প্রশাসন সব জায়গায় দলীয়করণ, এবং সব জায়গায় অনেক দুর্নীতি, অনেক জনবিরোধী প্রশাসন। তারা মূলত ক্ষমতাসীন যারা ছিল তাদের সাথে কাজ করেছে। এটাই ঠিক করতে হবে। ডক্টর বদিউল আলম মজুমদার, আমি এই বিষয়গুলোতে আরো আসবো কথা বলার জন্য। আমি আমার আরেকটা প্রশ্ন আপনার কাছ থেকে একটু জানতেই চাই, সেটি হচ্ছে যে আপনি জানেন যে আগামী রোববার মূলত আনুষ্ঠানিকভাবে দাপ্তরিক যে কার্যক্রম রয়েছে সেগুলো তারা আমাদের উপদেষ্টা মণ্ডলীর সদস্য যারা রয়েছেন তারা শুরু করবেন। আমি যদি একভাবে জানতে চাই যে প্রথমেই তারা ঠিক কি ধরনের নির্বাহী আদেশগুলো দিবেন, আমি একটু সংকটটা উল্লেখ করে রাখতে চাই আপনার এই ক্ষেত্রে। বাংলাদেশের বিচার বিভাগ বন্ধ রয়েছে, আপনি জানেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো নয়, সেটিও আপনার অবগত, এবং শিক্ষার্থীরা রাস্তায় রয়েছে দীর্ঘ সময় ধরে। এত সংকটের মধ্যে আসলে আমাদের উপদেষ্টা মণ্ডলী যারা রয়েছেন তারা কি ধরনের নির্বাহী আদেশ এবং সেটি কোনটাকে প্রায়োরিটি দিয়ে, অগ্রাধিকার দিয়ে তারা আসলে সেই আদেশটি দিবেন, একটু জানতে চাই, যদি আপনি একটু বুঝিয়ে বলেন। তাদের একটা তালিকা তৈরি করে যারা প্রাণহানি ঘটেছে সেই সব পরিবারের পাশে দাঁড়ানো, সেই পরিবারকে সহায়তা করা, এবং যারা যারা যে আহত হয়েছে তাদের চিকিৎসার ব্যবস্থা করা। তো আমরা তাদের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ, কিন্তু একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমি মনে করি যেটা তাদের পাশে কিংবা সব জায়গায় এই যে প্রশাসনে, এমনকি তাদের সাথে যারা কাজ করছে এই নতুন সরকারের সাথে, কিছু ব্যক্তিরা আছে যারা আগের সরকারের শুধু বেনিফিশিয়ারি নয়, আগের সরকারের সকল অপকর্মের যে সঙ্গী ছিল, এবং তারা এখনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যেমন আমি আরো সুস্পষ্ট বলতে গেলে আমাদের রাষ্ট্রপতি এবং আমাদের যে সেনাপ্রধান, ডিজিএফআই এর ডিজি, এরকম অনেক ব্যক্তিরা যে যতগুলো অপকর্ম এই দেশে হয়েছে তার দোষর ছিলেন তারা।
এবং তারা এখনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছে, এবং শুধু তাই নয়, প্রশাসন সব জায়গায় এই যে তারা গুরুত্বপূর্ণ পদে এখনো আছে, এবং এরা তো কার সাথে কাজ করবে। এবং এর মধ্যে আমরা দেখছি কিছু নিয়োগ হচ্ছে, এই সরকার গঠন করার আগে কিছু নিয়োগ হয়ে গিয়েছে, এবং এগুলো সাবোটাজ কিনা, এবং যেটা অনেকেরই আশঙ্কা, এরা কি এমন পরিস্থিতি সৃষ্টি করবে কিনা যাতে মানুষের মধ্যে এই রকম ধারণা জন্মে আগেই তো ভালো ছিল। নিশ্চয়ই সেই বিষয়গুলোকে আসলে কাটিয়ে তারা সঠিক পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবেন। আপনি অনেকগুলো বিষয় নিয়ে বলছিলেন, আমরা সেটি নিশ্চয়ই আর একটু যে বিস্তারিত জানতে চাই। ডক্টর AKM আব্দুল আউয়াল মজুমদার, আপনার কাছ থেকে আসলে জানতে চাই যে কি পদক্ষেপ নিতে আমার পারেন। সচিবালয়ে কর্মজীবন 18 বছর, আমি 33 বছর আমার চাকরি জীবনে। তো সচিবালয়টা আমার খুব পরিচিত জায়গা। আমি 12টা মন্ত্রণালয়ে কাজ করেছি, সচিব, অতিরিক্ত সচিব, বিভিন্ন পদে। তো আমরা উপদেষ্টা পরিষদ যেটা গঠন হয়েছে সেটা নিয়ে এখনই মন্তব্য করতে চাই না, অপেক্ষা করতে চাই। কিন্তু কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত? আচ্ছা, এখন সেটা হলো, যেমন আমি যদি বলি, মাননীয় প্রধান উপদেষ্টা 27টা মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন এখন পর্যন্ত। তো আমি, আপনারা যোগাযোগ করার পরে আমি একটা প্রায়োরিটি লিস্ট করলাম। জি জি জি। তো এখানে 17টা মন্ত্রণালয় ওনার জন্য খুবই স্পর্শকাতর, যেগুলোতে ভোর 6টায় খোঁজ দিতে হবে। শুক্রবার এটা একটু ভাগ হওয়ার সুযোগ আছে। আগামী রোববারের দিন হয়তো আরো 3 জন উপদেষ্টা তারা শপথ নেবেন, তারপরে হয়তো আরো কিছু বন্টন করা হবে। আচ্ছা, বন্টন হইলেও তারপরও এখানে ধরেন, যেমন এগুলা সকাল, বিকাল, দুপুর, রাত্রে 12টায় 2টায় খবর নিতে হবে, এই মনিটর করতে হবে, লেগে থাকতে হবে। তো হ্যাঁ, উনি এটা পারবেন যদি উনি 27 জন, বদিউল আলম মজুমদার সাহেব যেটা বলছিলেন, আমি ওনার সাথে, মানে প্রশাসনের একজন লোক হয়েও ওনার সাথে একমত যে এত ইরোশন হয়েছে, এত দলীয়করণ হয়েছে, কাজে এটাকে সোজা করা অত সহজ না। কিন্তু যদি তিনি 27 জন ওই রকম সচিব, সৎ, দক্ষ, কর্মঠ, নিবেদিত, দেশটাকে আগায় নিতে চাই, এরকম ভীষণ মিশন আছে, এরকম 27 জন সচিব যদি উনি 27 জায়গায় বসাইতে পারেন, তাইলে উনার পক্ষে কোনো অসুবিধা হবে না। তাইলে মানে অ্যাডভাইজাররা হলেন ফরমেশন কমান্ডার, তারা ছায়া দিবেন, সাপোর্ট দিবেন, পলিসি ডিসিশন দিবেন, কিন্তু অপারেশন কমান্ডার হইল সচিব। মন্ত্রণালয়টা ভালো চলবে না খারাপ চলবে এটা কিন্তু অনেকটা সচিবের উপরে নির্ভর করে, কারণ কেউ কিন্তু অ্যাডভাইজারকে চিঠি লেখে না, শতভাগ চিঠি আসে সচিবের কাছে। এখন সচিব যদি সেটা মনোযোগ দিয়ে দেখে, চিঠির গায়ে যদি যেটা সিদ্ধান্ত দেওয়া সম্ভব সেটা দেয়, যেটা চিঠিটাই অ্যাডভাইজারকে দেখানোর কথা, মনে করেন যদি লিখে ডাক পর্যায়ে মাননীয় উপদেষ্টার অবলোকনের জন্য পেশ করা হলো, তো এইভাবে যদি সচিব কাজ করে তাইলে উনি পারবেন। কিন্তু যদি উনি ওই রকম সচিব খুঁজে বের করতে না পারেন তাইলে কঠিন হবে। এক, দুই নাম্বার হলো আপনার, আমি মনে করি আমার দৃষ্টিকোণ থেকে যে সবচেয়ে চ্যালেঞ্জ হলো প্রশাসনটাকে সাজানো। কারণ সবগুলো প্রতিষ্ঠানেই কিন্তু বিতর্কিত হয়ে আছে, আস্থাহীন হয়ে আছে। কাজে এগুলাকে যদি আপনি আগে সাজাইতে না পারেন, আইনশৃঙ্খলা 1 নাম্বার, 2 নাম্বার হলো এটা। এমনকি উনি বলছেন যে শহীদদের সাহায্য করা, সেটা করা যাবে, 1 সপ্তাহ দেরি হলে অসুবিধা হবে না। কিন্তু আপনি প্রতিষ্ঠান সাজাইতে যদি 1 সপ্তাহ দেরি হয় তাহলে ক্ষতি হবে, নানা ধরনের ডিসঅর্ডার চলে আসবে। এবং সেটি আপনি যেমন অগ্রাধিকার দিচ্ছিলেন ডক্টর বদিউল আলম মজুমদার, তিনি আলাদাভাবে বলছেন, উনিও বলছেন। জি, আমরা একটু জনাব সাইদ ফেরদৌস আপনার কাছে একটু ফিরতে চাই। আমরা প্রশাসনিক কার্যক্রমে নানা ধরনের জটিলতার কথা শুনছিলাম দুজন বক্তার কাছ থেকে। আপনার কাছ থেকে একটু জানতে চাই যে প্রেক্ষাপটটা হচ্ছে এরকম যে প্রশাসনিক কার্যক্রমে ব্যাপক দলীয়করণ করা হয়েছে দীর্ঘ সময় ধরে, সেটি প্রভাবমুক্ত করা কতটা সহজ, কতটা কঠিন? সহজ তো না, আমরা সবাই জানি। আসলে যেটা হয়েছে সেটা হচ্ছে দীর্ঘ সময় ধরে একটা অপশাসন যদি থাকে, তাতে করে যেটা হয়, যে ক্ষতিটা হয় সেটা হচ্ছে প্রতিষ্ঠানগুলোর কাঠামো ভেঙে পড়েছে। আপনার অযোগ্য কর্মকর্তা, দলীয় নিয়োগ, দলীয়করণ, সেটা তো একটা জিনিস। চুক্তিভিত্তিক নিয়োগ কত ছিল দেখেন প্রত্যেকটা প্রতিষ্ঠানে, চুক্তিভিত্তিক নিয়োগ। হ্যাঁ, এবং চুক্তিভিত্তিক নিয়োগ কিন্তু দেবার কথা হচ্ছে রাষ্ট্রের স্বার্থে, কিন্তু দেখা গেছে যে গোষ্ঠী স্বার্থে, ব্যক্তি স্বার্থে এই চুক্তিভিত্তিক নিয়োগগুলো হয়েছে। এমন লোককে নিয়োগ দেওয়া হয়েছে চুক্তিভিত্তিক, যেই লোক দেশে নাই, বিদেশে বসে বসে বেতন তুলছে।
হ্যাঁ, চুক্তিভিত্তিক নিয়োগ হয়েছে, সেগুলো তো হয়েছে। একটা হচ্ছে যে আপনি কি নামটাও একটু সহকারে বলবেন? আমার তো ওই যে ওয়াসার ভদ্রলোকের কথা মনে পড়ছে, ওয়াসার এমডির কথা মনে পড়ছে, আরেকজনকে যেন আমি দেখলাম অস্ট্রেলিয়াতে বসে বেতন নিচ্ছে। আসলে যেটা হচ্ছে কি, যেটা যারা বদিউল আলম মজুমদার বললেন, আসলে সেটা হচ্ছে যে এটা তো ঠিক যে খুব গুরুত্বপূর্ণ জায়গাতে, গুরুত্বপূর্ণ পদে গুরুত্বপূর্ণ মানুষজন রয়ে গেছে যারা বিগত রেজিমের সাথে প্রত্যক্ষভাবে যুক্ত। রাষ্ট্রপতি, হ্যাঁ, তারপরে বিশেষ এজেন্সির প্রধান, সেনাবাহিনীর প্রধান, হ্যাঁ। এখন এগুলো রেখে কি করে এই অন্তর্বর্তীকালীন সরকার এই গুরুত্বপূর্ণ পদে ওরকম লিগেসিওয়ালা মানুষজনকে রেখে কিভাবে সংস্কার করবেন, সেটা একটা বড় চ্যালেঞ্জ। যেই দুটো প্রায়োরিটি জায়গায় এসছে, একটা হচ্ছে জনজীবনের স্থিতিশীলতা ফিরিয়ে আনা, শান্তি, নিরাপত্তা, আস্থা ফিরিয়ে আনা, আর একটা হচ্ছে জনপ্রশাসনে, হ্যাঁ। তো জনজীবনে এবং জনপ্রশাসনে দুইখানে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। জনপ্রশাসনের শৃঙ্খলা ফিরিয়ে আনার ক্ষেত্রে সংক্ষিপ্ত একটা হচ্ছে, হ্যাঁ, একটা হচ্ছে অযোগ্য লোকজনদেরকে বিদায় করতে হবে, আইডেন্টিফাই করতে হবে, দোষীদেরকে খুঁজে বের করতে হবে, যোগ্য লোককে খুঁজে এনে যোগ্য লোকের জায়গায় বসাতে হবে, সেটা একটা। আর একটা হচ্ছে, এবং সেটা হচ্ছে আমার মতে সেটাই হচ্ছে প্রথম প্রায়োরিটি। আপনি এখন এই যে পুলিশকে আপনারা এই মুহূর্তে ঢেলে সাজাতে হবে, তার তো প্রথম নিয়োগটা ঠিক করতে হবে, একদম প্রথম প্রায়োরিটি হচ্ছে সেটা। এবং সাথে সাথে এক ধরনের স্থিতিশীলতা, এখন ট্রানজিশনাল ফেজ, অস্থিতিশীলতার সময় এটাকে যত দ্রুত মানে ছোট করে ফেলা যায় বা অতিক্রম করা যায়, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। যোগ্যতা অযোগ্যতার একটা ব্যাপারটা আবার অনেকে আপেক্ষিক ব্যাখ্যা দেন, যে যাদের কাছে যোগ্য একটা গোষ্ঠীর কাছে যোগ্য তো আরেক গোষ্ঠীর কাছে অযোগ্য, সেটা নিয়ে একটা দীর্ঘ আলোচনা, আমরা সেগুলো নিয়ে আরো দীর্ঘ আলোচনা করব, কিন্তু এই মুহূর্তে আমাকে একটা বিরতি নিতে হচ্ছে। দর্শক, 24 ঘন্টার আয়োজনটা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই, আমাদের সাথেই থাকুন, কোথাও যাবেন না। দর্শক, আবার স্বাগত। আপনারা দেখছেন 24 ঘন্টার আয়োজন এবং আমাদের সাথে বেশ 3 জন অতিথি রয়েছেন, আলোচক রয়েছেন, যাদের সাথে আমরা নানা বিষয় নিয়ে, সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করছিলাম। এই মুহূর্তে আমি আসলে বদিউল আলম মজুমদার আপনার কাছে ফিরতে চাই। আমার যে প্রশ্নটি এই মুহূর্তে আছে, আমরা সম্ভবত তাকে সংযোগ থেকে হারিয়ে ফেলেছি। আমরা তাকে জি জনাব বদিউল আলম মজুমদার, আপনি শুনছেন নিশ্চয়ই আমাকে? জি, আমার যে প্রশ্নটি আপনার কাছে রয়েছে সেটি হচ্ছে, বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল দ্রুত নির্বাচনের কথা বলছে, যে রাজনৈতিক কাঠামোর বিরুদ্ধে ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে, আমরা জানি বা দেখেছি। এখন দ্রুত নির্বাচন দিয়ে নতুন সরকারের হাতে ক্ষমতা তুলে দিলেই কি সেই রাজনৈতিক ব্যবস্থার অবসান হবে কিনা, কি মনে হয়? এখন আগে নির্বাচন দরকার, নাকি রাষ্ট্রীয় রাজনৈতিক যে ব্যবস্থা রয়েছে সেখানে সংস্কার এনে তারপর নির্বাচন দেয়া বেশি যৌক্তিক, কি মনে হয় আপনার? ওকে, এখন নির্বাচন দিলে যে জনগণের যে আকাঙ্ক্ষা, আমি আগেই বলেছি, রাষ্ট্র মেরামত করা, যে কতগুলো সুদূর প্রসারী সংস্কার করা, যাতে এই যে একটা কর্তৃত্ববাদী সরকার প্রতিষ্ঠিত হয়েছে, দুর্বৃত্তায়ন আঁকড়ে পরিণত হচ্ছে পুরো দেশটাকে, এবং অর্থ পাচার, বিভিন্ন রকম অপকর্ম তারা করেছে, মানুষের অধিকার হরণ করেছে, ভোটাধিকার হরণ করেছে, এই ধরনের ব্যবস্থা যাতে ফিরে না আসে, এটাই ছিল জন আকাঙ্ক্ষা। এবং আমাকে বহু ব্যক্তি বলেছে যারা এই আন্দোলনের সাথে যুক্ত ছিল, যে নেভার এভার এগেইন, এইরকম যেন আর না ঘটে। আর একই সাথে যে কতগুলো লোক অনেক গঠিত কাজ করেছে, অন্যায় কাজ করেছে, মানুষ খুন করেছে, গুম করেছে, তারপরে বিভিন্ন রকম অপরাধী কর্মকাণ্ডের সাথে যুক্ত, এই তাদেরকে বিচারের আওতায় আনা দরকার, তাদের তদন্ত করা দরকার, একটা নিরপেক্ষ তদন্ত করা দরকার প্রথম। আর একই সাথে যারা অর্থনৈতিক ওই অপরাধ করেছে, যারা অর্থ পাচার করেছে, যারা লুটপাট করেছে, যারা ব্যাংকগুলো লুট করেছে, তাদেরও বিচারের আওতায় আনা দরকার, এবং তাদেরও ন্যায় বিচার হওয়া দরকার। এগুলো তদন্ত করতে হবে, এবং এগুলো সময় সাপেক্ষ ব্যাপার। আর ওই যে রাষ্ট্র মেরামতের জন্য যেমন সংবিধান সংশোধন করতে হবে, সংবিধান সংশোধন করা চারটিখানি কথা নয়। বস্তুত যে রাষ্ট্র মেরামতের জন্য যে কাজগুলো করা দরকার, সেই কাজগুলো কিন্তু এই সরকার পুরোপুরি করতে পারবে না, কিন্তু যেই কাজটা এই সরকার করতে পারে, একটা ওই যে তাদেরকে যদি সুযোগ দেওয়া হয়, তাহলে তারা একটা যে রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করার চেষ্টা করতে পারে, তারা একটা রাজনৈতিক সমঝোতা সৃষ্টি করার চেষ্টা করতে পারে, কতগুলো মৌলিক বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য সৃষ্টি করে তাদের মধ্যে একটা লিখিত চুক্তি। আমরা এইরকম একটা খসড়া করেছি গত নির্বাচনের আগে, তথাকথিত নির্বাচনের আগে,
আমরা সারা দেশে আমরা বলি জাতীয় সনদ, কতগুলো মৌলিক বিষয় যেগুলো তো ঐক্যমত্য হওয়া দরকার, সে ব্যাপারে আমরা সারা দেশে আলাপ আলোচনা করেছি, সারা দেশে সংলাপ করেছি এবং জাতীয়ভাবে করেছি। তো এইরকম একটা চুক্তি করতে পারে যাতে যারাই ক্ষমতায় আসবে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তারা এগুলো বাস্তবায়ন করবে। কিন্তু এইসব কাজ করা কিন্তু সময় সাপেক্ষ এবং সেটির জন্য সময় দরকারও, সেটি আমরা আসলে বুঝছিলাম। আমরা একটু জনাব সাইদ ফেরদৌস আপনার কাছে ফিরতে চাই। রাষ্ট্র রাজনৈতিক সংস্কারের ক্ষেত্রে বদিউল আলম মজুমদার জানালেন যে বেশ কিছু সময়ের দরকার, এবং সেটির ক্ষেত্রে আপনারা অর্থাৎ শিক্ষক নেটওয়ার্কের পক্ষ থেকে কোনো ধরনের সুনির্দিষ্ট প্রস্তাবনা তুলতে চান কিনা? আমরা আগামীকালকে আমাদের একটা কর্মসূচি আছে, সেটা হচ্ছে আমরা একটা মতবিনিময় সভা আয়োজন করছি। সেখানে আমরা বলছি যে কেমন রাষ্ট্র চাই সেটা নিয়ে আমরা কথা বলবো, মানুষজনের প্রত্যাশা, হ্যাঁ, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কি প্রত্যাশা সেটা আমরা বলবো। কিন্তু আমরা একই সাথে আরো দুটো জিনিস আনতে চাই। আমাদের একটা হচ্ছে সংবিধান সভা, এটা নিয়ে আমরা কাজ করতে চাই যে সংবিধান দীর্ঘদিন ধরে একচ্ছত্র শাসন, স্বৈরাচারী শাসনের অধীনে থাকতে থাকতে নানাবিধ শুধু এই 15 বছরের শাসন না, তারও আগে স্বাধীনতার পর থেকে সংবিধানে যেরকম করে দলীয় স্বার্থে, গোষ্ঠী স্বার্থে যে ধরনের কাটাছেঁড়া হয়েছে সেগুলোকে নিয়ে ভাবা দরকার। সংবিধানে যেমন কিছু গুরুত্বপূর্ণ ভালো জনকল্যাণমূলক বা জনমুখী এলিমেন্ট আছে, কিন্তু আবার সংবিধানে অনেকগুলো এলিমেন্ট ঢুকেছে যেগুলো কিনা জনবিরোধী, জনস্বার্থ বিরোধী। সেগুলো নিয়ে ভাবা দরকার এবং সেগুলো নিয়ে কাজ করা দরকার। তো আমরা সেটার একটা রূপরেখা সামনে হাজির করতে চাইব। একই সাথে আর একটা জিনিস যেটা আমরা বলবো সেটা হচ্ছে এই ছাত্র জনতার আন্দোলনের মধ্যে থেকে যে শক্তি তৈরি হয়েছে, সেই শক্তি যাতে সরকারের বাইরে থেকে একটা ছায়া সরকার, হ্যাঁ, ছায়া সরকার, পার্লামেন্টে এক ধরনের ছায়া সরকারের ধারণা থাকে যে বিরোধী দল একটা ছায়া সরকার তৈরি করে, কিন্তু আমরা বলবো যে রাজপথের আন্দোলনের মধ্যে থেকে গড়ে ওঠা একটা ছায়া সরকার, যারা ক্যাবিনেট টু ক্যাবিনেট, মানে ক্যাবিনেট ধরে ধরে আপনার একভাবে বলতে গেলে সেই কাজগুলোকে ওয়াচডগ এর মতো কাজ করবে, পর্যবেক্ষণের মধ্যে রাখবে, প্রশ্ন করবে। তো এই মোটামুটিভাবে তিনটা, একটা হচ্ছে এমনি সাধারণ প্রত্যাশা, মানুষ কি চায়, কেমন বাংলাদেশ আমরা চাই এবং সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রত্যাশা কি, দ্বিতীয়ত হচ্ছে সংবিধান সভা এবং তৃতীয়ত হচ্ছে ছায়া সরকার। পর্যায়ক্রমে একই দিনে আমরা প্রথমে ভেবেছিলাম কালকেই এটা নিয়ে করব, কিন্তু আমরা দেখলাম যে পরিমাণ সারা, আমরা কেমন দেশ চাই এটা নিয়ে এত সারা যে কালকে হয়তো আর একই দিনে এগুলো করা যাবে না। ফলে সংবিধান নিয়ে একটা আলাদা সেশন হয়তো আমরা সামনে রাখবো। ঠিক এই বিষয়টাতেই একেএম আব্দুল আউয়াল মজুমদার, এই কার্যক্রমগুলো করতে আসলে কতটুকু যৌক্তিক সময় প্রয়োজন এবং সেটি সরকারের জন্য কতটুকু দরকার? আমি মনে করি কেয়ারটেকার গভর্নমেন্ট আপনার 3 থেকে 5 বছর থাকা দরকার, মানে অন্তর্বর্তীকালীন, কেয়ারটেকার না, 3 থেকে 5 বছর থাকা দরকার। বেলজিয়াম একটা ছোট্ট দেশ, কিন্তু তাদের ক্রাইসিস হয়েছিল 2009 থেকে 2014-15 পর্যন্ত, এবং সেখানে অন্তর্বর্তীকালীন সরকার ছিল, আপনার কোনো অসুবিধা হয়নি, সংবিধানে কিন্তু প্রভিশন নাই, কিন্তু বাস্তবতার প্রেক্ষিতে কোনো অসুবিধা হয়নি। তো আমাদের এখানে ফখরুদ্দিন মঈনুদ্দিন সাহেবেরা তো 2 বছর ছিলেন, কোনো অসুবিধা তো হয়নি। তো কাজেই এখন আমি কিন্তু 71 দেখেছি, 16ই ডিসেম্বরের পরে 6 মাসের মধ্যে আমাদের ওই ইস্পাত দৃঢ় ঐক্য এবং ত্যাগ সব উল্টা পথে হাঁটা শুরু করলো। তো এখন যদি আপনি দ্রুত নির্বাচন দেন তাহলে আমরা আবার আগের অবস্থায় বা আরও খারাপ অবস্থায় ফিরে যাব। কাজে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো রাষ্ট্রের মেরামত, এবং রাষ্ট্রের মেরামত এটা এই অন্তর্বর্তীকালীন সরকার ছাড়া রাজনৈতিক আমলে হওয়া কঠিন। কারণ আপনি দেখেন 1990 সালে এরশাদ সাহেবের পতনের আগে আমাদের রাজনৈতিক দলগুলো কিছু বিষয়ে অঙ্গীকার করেছিল, ঐক্যমত হয়েছিল যে তারা ইলেকশন হয়ে গেলে যেই ক্ষমতায় আসুক তারা আপনার মৌলিক বিষয়ে ঐক্যমত হবে এবং নিয়ম অনুযায়ী চলবে। কিন্তু ইলেকশন হয়ে যাওয়ার পরে এটা আর কেউ মনে রাখে নাই, এবং ওইভাবে যদি আপনি বলেন এটাকে, তাইলে এটা দ্বিতীয় স্বাধীনতা নয়, এটা তৃতীয় স্বাধীনতা। কারণ 90-তে যদি যে ঐক্য হয়েছিল, যে অঙ্গীকার হয়েছিল সেটা মানা হইতো,
তাইলে আজকের দিনটা আমাদের দেখা লাগতো না। জি। তো কাজেই আচ্ছা, বদিউল আলম মজুমদার সাহেবের সাথে আমি একটা পয়েন্ট যোগ করতে চাই, এটা কিন্তু পৃথিবীর অনেক দেশে হয়েছে। আমরা বিরতি নিতে হবে। হ্যাঁ, আমি শেষ করে দিচ্ছি। অনেক দেশে হয়েছে। আপনি যেটা উনি ওই যে রাজনৈতিক সনদ যেটা তৈরি করার কথা বলছেন, এটাতে যদি জাতিসংঘকে, ইউরোপিয়ান ইউনিয়নকে, কমনওয়েলথ সেক্রেটারিয়েটকে যদি সংযুক্ত করা না হয়, পার্টি করা না হয়, তাহলে যে ক্ষমতায় আসুক উড়াই ফেলে দিবে, কোনো লাভ হবে না। জি, আমরা বিষয়গুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা করবো। তবে এই মুহূর্তে 24 ঘন্টা একটা বিরতি নিচ্ছি। দর্শক ফিরছি একটু পরেই, আমাদের সাথেই থাকুন, কোথাও যাবেন না। দর্শক আবারও স্বাগত, আপনারা দেখছেন 24 ঘন্টার আয়োজন। জনাব ডক্টর সাইদ ফেরদৌস, আপনার কাছে আমার যে জানতে চাও, আমরা এই মুহূর্তে দেখছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থেকে শুরু করে প্রশাসনিক দায়িত্ব পালনকারী অনেক ব্যক্তিবর্গই একের পর এক পদত্যাগ করছেন। ঠিক এই পদত্যাগের কি কারণ? আমি যদি আরেকটু বিস্তারিত জানতে চাই যে তারা দলীয় বিবেচনায় নিয়োগ পেয়েছেন, এটি একটি বড় কারণ, কিংবা দলের পারপাস অনেকটা দীর্ঘ সময় ধরে সার্ভ করেছেন, সেটি এখন সে কারণে তারা ভীত। ঠিক কি কারণে পদত্যাগগুলো করছেন একটু বিস্তারিত জানাবেন আপনি যেহেতু তাদের সাথেই কাজ করেন। এটা আপনি যেমন স্পেকুলেট করবেন, আমি তো আর সেরকম পদত্যাগী কেউ নই, কাজে আমি তো জানি না যে কেন, কিন্তু এখানে কয়েকটা মত আছে। একটা হচ্ছে যে আপাত অর্থে দেখে মনে হতে পারে যে দিস ইজ দ্য বিউটি, যে তারা বুঝতে পারছেন যে এটা আসলে যেই প্রশাসনের অংশ তারা ছিলেন, রাষ্ট্রীয় প্রশাসনের দ্বারা নিয়োগপ্রাপ্ত তারা হয়েছিলেন, সেই প্রশাসন বিদায় নিয়েছে, ফলে এখন অন্যদের জন্য মাঠ ছেড়ে দিতে হবে। সেটা আছে, আমরা শুনি যে পৃথিবীতে নানা গণতান্ত্রিক দেশে সরকার যখন বদল হয় তখন এই নানান হাই অফিসিয়াল পজিশন থেকে মানুষজন সরে যায়, হ্যাঁ, নেক্সট এর দায়িত্ব নেওয়ার জন্য। কিন্তু আর একটা কথা আমি শুনলাম যেটা খুব অ্যালার্মিং, আমার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সহকর্মীদের কাছ থেকে শুনলাম যে পদত্যাগী মানুষজনদের একটা বিরাট অংশ বলছেন, বা তাদেরকে যখন জিজ্ঞেস করা হচ্ছে তারা বলছেন যে ভাই, হাইকমান্ডের নির্দেশ। তার মানে তারা যে শিক্ষক গোষ্ঠীতে বিলং করেন, যে দলটা তারা করেন, হ্যাঁ, সেই দল থেকে, সেটা বঙ্গবন্ধু পরিষদ কোথাও তার নাম, কোথাও নীল দল, হ্যাঁ, সেখান থেকে তাদেরকে বলা হয়েছে পদত্যাগ করতে। এখন ধরুন ভিসি পদত্যাগ করবে, নতুন ভিসি আসবে, এটা নতুন কোনো কথা না, বাংলাদেশে এটা ঘটে। কিন্তু যখন প্রশাসনের ধরুন প্রক্টর, প্রভোস্ট একসাথে অনেকে পদত্যাগ করা মানে কি এক ধরনের শূন্যতা তৈরি হবে, এবং এই শূন্যতার মধ্যে কিন্তু একটা বিশ্ববিদ্যালয়ে একটা অস্থিতিশীলতা তৈরি হবে। এই সময় আপনার অতি উচ্চাভিলাষী লোকজন দৌড়াদৌড়ি করবে ওই জায়গাগুলো দখল করবার জন্য। এইরকম একটা অস্থিতিশীলতার দিকে দেশকে ঠেলে দিবার জন্যও কি এরকম কিছু করা হচ্ছে কিনা, সেরকম একটা গন্ধ কিন্তু কেউ কেউ পাচ্ছেন এখানে। তো সেইটা আর কি, তো এর যে কোনোটাই ঘটতে পারে আর কি, এবং সেটার মধ্যে রাজনৈতিক ব্যাপার স্যাপারও যুক্ত আসলে। একদমই। আমরা একটু বদিউল আলম মজুমদার আপনার কাছ থেকে একটু জানতে চাই, সুশাসন প্রতিষ্ঠায় বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক ধরনের চ্যালেঞ্জের কথা আমরা জানি। এই সরকার প্রথমেই বলেছেন যে তারা শৃঙ্খলা ফিরিয়ে এনে সুশাসনের প্রতিষ্ঠা করতে চান। তার ক্ষেত্রে আসলে প্রতিবন্ধকতাটা কোথায়, কি? স্যার একটু আনমিউট করে নেবেন আপনি আমার। জি, সত্যিকারে গণতান্ত্রিক শাসনের সুশাসন, গণতান্ত্রিক শাসনে যেটা ঘটে সেটা হলো আইনের শাসন হয়, মানুষের মানবাধিকার সংরক্ষিত হয়, তাদের রাজনৈতিক অধিকার নিশ্চিত হয়, যাদের অন্যান্য রাজনৈতিক অধিকার তার মধ্যে ভোটাধিকার অন্তর্ভুক্ত, অন্যান্য নাগরিক অধিকার তাদের যে সুনিশ্চিত হয়, এবং একই সাথে এই যে মানুষের মধ্যে সমতার একটা, যেটা আমাদের মুক্তিযুদ্ধের অন্যতম লক্ষ্য ছিল, যে আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং একই সাথে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার, এগুলো প্রতিষ্ঠিত হয়। তো এগুলো যখন প্রতিষ্ঠিত হবে তখনই আমরা ধরে নেব যে একটা যে সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে। এবং সুশাসন প্রতিষ্ঠিত হওয়ার জন্য অনেকগুলো জিনিসের দরকার, যেমন কতগুলো আইন কানুন, বিধিবিধান এবং সংবিধান, সঠিক একটা সংবিধান, এবং একই সাথে চর্চা। তো এগুলো আপনি কেতাবে সবকিছু থাকলেও কিন্তু যদি চর্চায় না থাকে তাহলে কিন্তু এটা বাস্তবায়িত হবে না। যেমন আমি একটা উদাহরণ দিই, যে আরপিওর 90B অনুচ্ছেদে বলা আছে যে নিবন্ধিত রাজনৈতিক দলের কোনো অঙ্গ সহযোগী সংগঠন থাকবে না।
লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন থাকবে না, শিক্ষক সংগঠন থাকবে না। কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলো এটা অমান্য করে তারা এগুলোকে ভাতৃপ্রতিম সংগঠন বলে, বিশেষত ছাত্র সংগঠনকে বলে তারা সেই কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তো আইনে বিধিবিধানে থাকলেই হলো না, যে এটা চর্চায় থাকতে হবে এবং এর জন্য নজরদারিত্ব থাকতে হবে। আমি আনন্দিত যে আমাদের শিক্ষক বন্ধুরা, আমিও শিক্ষক ছিলাম এককালে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে শিক্ষকতা করেছি বহু বছর। তো আমরা আমাদের শিক্ষকদের এই ভূমিকা অনুপস্থিত ছিল, একটা নজরদারিত্বের ভূমিকা, একটা সোচ্চার ভূমিকা, যে সিভিল সোসাইটি, নাগরিক সমাজের অংশ হিসেবে শিক্ষকরা একটা গুরুত্বপূর্ণ অংশ, তারা সেই ভূমিকা পালন করার জন্য এগিয়ে আসছেন। জি, জনাব মতিউল মজুমদার, ঠিক এখানে একটা উদাহরণ আমি দিতে চাই। শিক্ষার্থী বা এখন উপদেষ্টা হিসেবে যিনি রয়েছেন আসিফ মাহমুদ, তিনি একটু আগে একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন যেখানে বলছেন যে দুর্নীতি বিরোধী কার্যক্রম বাড়াতে তিনি আসলে একটি আলাদা ওয়েবসাইট করবেন এবং সেখানে যে কেউ যদি ঘুষ দেন সেটি ওয়েবসাইটে জানান দিলে 6 ঘন্টার মধ্যে ব্যবস্থা নেওয়া হবে। এই কার্যক্রমটি শুরু করছে। এই কার্যক্রমগুলোই কি আসলে আপনারা বলছিলেন বা আপনারা চাচ্ছিলেন? যে আমাকে জিজ্ঞেস করছেন? জি, আপনাকে জিজ্ঞেস করছি। ওকে, একদম সংক্ষিপ্তভাবে, আমাদের হাতে সময় নেই। এরকম একটা ওয়েবসাইট ছিল ভারতে, আমার যতটুকু মনে পড়ে ওই ওয়েবসাইটটা ভালোই ওই আম আদমি পার্টির উদ্যোগেই বোধহয় ওটা হয়েছিল, আম আদমি পার্টি ওই যে আত্মপ্রকাশ করার আগে। তো এইরকম হতে পারে। এবং এই যে প্রশাসন তো শুধু দলীয় নয়, দুর্নীতিগ্রস্ত নয়, জনবিরোধী। যে কোনো সেবা পেতে হলে, আপনি সাধারণ মানুষ যে কোনো সেবা পেতে হলে ঘুষ দিতে হয়, বিভিন্ন রকমের তাদেরকে ওই সন্তুষ্ট করতে হয়। এবং শুধুমাত্র ব্যতিক্রম হলো যারা এই যে সরকারি দলের নেতাকর্মীরাই কিন্তু এই ঘুষ না দিয়ে, বিভিন্নভাবে বিভিন্ন উৎকোচ না দিয়ে তারা বিভিন্ন রকম সেবা পেতে পারত এবং অন্যায় বিভিন্ন রকমের এই সুযোগ সুবিধা পেতে পারত। তো এটার অবসান হওয়া দরকার। আমার মনে হয় এই ধরনের একটা উদ্যোগ যে ইতিবাচক প্রভাব ফেলবে এই সরকারের কার্যক্রমে। জি, আমরা সেই প্রত্যাশাই করছি। একেএম আব্দুল আউয়াল মজুমদার, আপনার কাছে আমার শেষ জানতে চাও সেটি হচ্ছে যে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বিদেশি হস্তক্ষেপের কথা বারংবারই আমরা শুনেছি এবং অনেক সময় তা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বিভিন্ন তৎপরতাও দেখায়। আমি যদি বিশেষভাবে বলি, আমেরিকা, ভারত, চীন, রাশিয়া এদের মধ্যে অন্যতম এবং এরা সবাই এই সরকারকে সাধুবাদ জানিয়ে তারা প্রতিক্রিয়া জানাচ্ছে। এই ধরনের প্রতিক্রিয়া বা তৎপরতা যেটি দেখছেন সেটি আসলে কি ধরনের বার্তা দেয় আমাদের জনগণের জন্য, দেশের জন্য? না, আমরা অ্যাকচুয়ালি হস্তক্ষেপের যেটা বিষয় হয় এটা আমাদের অনৈক্যের কারণে। একটা পরিবারে ভাই যখন ঝগড়া করে তখন থার্ড পার্টি আপনার সেখানে ইনভলভ হয়। তো আমাদেরও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য না থাকার কারণে বিদেশি হস্তক্ষেপটা ইজি হয়ে যায়। তো এখন যারা আমাদেরকে সাধুবাদ দিচ্ছে এই নতুন সরকারকে, আমি এটাকে পজিটিভলি দেখি। এটা ভালো, তাদের সাথে আমাদের কাজ করতে সুবিধা হবে। এটা কিন্তু এক ধরনের আস্থা, এক ধরনের স্বীকৃতি, এটা পজিটিভ। আচ্ছা, আমি বদিউল আলম মজুমদার সাহেবের আপনি যে প্রশ্ন করেছিলেন সেটার সাথে একটু যোগ করতে চাই। সেটা হলো মানে জনবান্ধব, সেবা বান্ধব প্রশাসন ব্যবস্থা চালু করার জন্য আমাদের মাননীয় উপদেষ্টা যেটা খুলেছেন এটা ফাইন, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো টিম তৈরি করা। আচ্ছা, অ্যাডভাইজার টু মানে উনার মিনিস্ট্রিতে একবারে লোয়ার গ্রেড পর্যন্ত যেটা আছে গুরুত্বপূর্ণ পদগুলোতে যোগ্য লোক, সৎ লোক, দক্ষ লোক দেয়া, স্ট্রংলি বার্তা দেয়া এবং অ্যাকশন দেখানো যে না দুর্নীতি করলে বা অন্যায় করলেই হবে। এবং পুরো সরকারকে আমি একটা বার্তা দিতে চাই যে লোক তাদের খুঁজে বের করতে হবে। রিয়েলি যারা পারফর্মার এরা কিন্তু অনেকেই তাদের কাছে যাবে না, তাদেরকে খুঁজে তাদের মার্কেটিং করতে হবে তাদের। এবং যারা তাদের কাছে ঘোরাফেরা করবে সেখানে কিন্তু ভেজাল আছে। তো কাজে আপনি সেখান থেকেও নেন বাছাই করে, কিন্তু তাদেরকে লোক মার্কেটিং করতে হবে, মার্কেটিং করে খুঁজে বের করতে হবে এবং ওইভাবে নিয়োগ দিতে হবে, তাইলে পারপাস সার্ভ হবে। জি, এবং তাহলে আসলে আমরা যে সাম্যের বাংলাদেশ, ঐক্যের বাংলাদেশের কথা বলছি সেটি আসলে বিনির্মাণ হবে। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ জনাব বদিউল আলম মজুমদার, ধন্যবাদ সাইদ ফেরদৌস, ধন্যবাদ একেএম আব্দুল আউয়াল মজুমদার আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই ছিল যে আজকের 24 ঘন্টার আয়োজনে প্রেজেন্টেড বাই হাতিল, এবং আপনারা যারা যুক্ত হয়েছিলেন তাদেরকেও অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের এই আয়োজন থেকে।